তোমরা কি কথা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ স্লাইড? স্যার আদাব। জি স্যার দেখতে পাচ্ছি। তো তোমাদের উপস্থিতি এত কম কেন? পার্টিসিপেন্ট নাই কেন আজকে? তারা কি জানে না নাকি আসছে না, নাকি কোনটা সমস্যা কি? স্যার হয়তো জানে না মনে হয়। তো উপস্থিতি তো একেবারেই কম। ক্লাস করবা তোমরা আজকে নাকি পরে করবা? স্যার ক্লাস করব, করেন আপনি। যাই হোক, এখন মূলত যে বিষয়টি ছিল তোমাদেরকে বলা ছিল যে প্রশ্নগুলো খুঁজে দেখা। তো তোমরা দেখেছো অনেকেই, মোটামুটি অর্ধেক তোমরা যারা ছিলে, অর্ধেকের মতো অনেক খুঁজে দেখেছো তোমরা। কিছু কিছু প্রশ্ন তোমরা বুঝতে পারোনি, যে কারণে উত্তরগুলো সঠিক হয়নি। কিছু কিছু আবার ছিল যেগুলো সঠিক উত্তর দিয়েছো। আসলে এখানে যে 176টা তোমাদের পিডিএফ পেজ ছিল, এই পেজগুলো কিন্তু তোমরা যেটা পড়ছো একদম হুবহু তোমাদের ওই হাজি দানেশে যেটা পড়াচ্ছে সেম টু সেম এই জিনিসটাই তোমাদের সিআর এটা কালেকশন করেছিল ওদের থেকে। তো এইটা তোমরা যা পড়বা ওরাও কিন্তু ঠিক সেটাই পড়ছে, ঠিক আছে? তো কাজে এখানে আহ এইটা বলার কোনো সুযোগ নেই যে আসলে শীটগুলো কেন অপরিষ্কার, শীটগুলো কেন দেখা যাচ্ছে না, হ্যাঁ, কেন এটা একটু ঝাপসা বা যেটাই তোমরা বলো। এখানে একটা বিষয় হয়েছে যে একজন ছবি তুলেছে, এটা ছবি তুলে পিডিএফ তৈরি করেছে, খুব একটা যত্ন সহকারে কাজটা করেনি জন্য এতটা খারাপ হয়েছে। তবে তার মধ্যে খুব যে একেবারেই বোঝা যায় না এরকম না। আর 176টা যে পেজ ছিল, পেজের সংখ্যাটাই শুধু বেশি। আসলে তুমি যখন পড়তে যাবে, তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করতে যাও, দেখবা যে 176টা পেজ 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টায় কিন্তু পুরাটা দেখে নেওয়া সম্ভব। হ্যাঁ, আর আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম 10 দিন। যদি তোমরা দিনে 10টা করে পেজও পড়তা, তাহলেও দেখতা যে, যদি দেখতা আর কি, তাহলে তোমার 10 দিনে 200 পেজ দেখা যায়। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তোমরা এখানে ফাঁকি দিয়েছো, আসলে ঠিকভাবে কাজ করোনি অনেকেই। তো যাই হোক, সবগুলো প্রশ্নেরই কিন্তু আসলে উত্তর এর মধ্যেই আছে, ঠিক আছে? এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর এখানে পাবে না। হ্যাঁ, অনেকটা হতে পারে তোমরা বুঝতে পারছো না, সেটার দায়িত্ব আমার। তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকেই করেছো, খুব ভালো কাজ করেছো। এতে করে তোমাদের একটা আইডিয়া এসেছে। আর একটা কথা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলের লেখাপড়াগুলো এভাবেই সাধারণত হয়, ঠিক আছে? খুব যে বেশি ক্লাস কোথাও করানো হয় ঠিক তা নয়। আর সবকিছু ধরিয়ে ধরিয়ে কেউ দেয় না। তো কাজে তোমরা একটা লেসন অবশ্য শিখলে এভাবে পরবর্তী সময় করবে। তো যাই হোক, আমরা বেশি কালক্ষেপণ না করি, আজকের যে বিষয়টি ছিল এটি নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রশ্নের মধ্যে ছিল একটি যে প্লান্ট ডিজিজ কি, প্রতি বছর এসেছে, মাঝে মাঝে এটা আসছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্লান্ট প্যাথোলজি কি। তো প্লান্ট প্যাথোলজি কি, প্লান্ট ডিজিজ কি, এগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে। সময় খুব সীমিত যদিও। তো দেখো, এটা তোমাদের পিডিএফ এরই একটা অংশ। লেখা খুবই অস্পষ্ট, বুঝতে খুব কষ্ট হচ্ছে। তারপরও তোমরা আহ আমার মনে হয় দেখতে পাচ্ছ, সবাই তো দেখতে পাচ্ছ নাকি? দেখা যায় তো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এখানে প্লান্ট প্যাথোলজি কি এখানে শুরুতেই লেখা আছে। উপরের অংশটুকু হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, তোমরা এটি সাথে সাথে বোঝার চেষ্টা করো। অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, হয়তো ওয়ার্ড গুলো বুঝতে পারবে না। তো পড়ে দিলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে বলছে যে দ্য ওয়ার্ড প্লান্ট প্যাথোলজি অর ফাইটোপ্যাথোলজি, ঠিক আছে? প্লান্ট প্যাথোলজিকেই বলা হয় ফাইটোপ্যাথোলজি। ফাইটো মানে হচ্ছে প্লান্ট,
তো বলছে দ্য ওয়ার্ড প্লান্ট প্যাথোলজি অর ফাইটোপ্যাথোলজি ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড, একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। কোন গ্রিক ওয়ার্ড? যেটার নাম হচ্ছে ফাইটন। ফাইটন মিন্স প্লান্ট, হ্যাঁ, আর প্যাথোস মিন্স হচ্ছে সাফারিং, অ্যান্ড লোগোস মিন্স হচ্ছে নলেজ। তাহলে এখানে যে তিনটা কথা আছে, ফাইটোপ্যাথোলজি অর্থাৎ ফাইটো মানে প্লান্ট, প্যাথো মানে হচ্ছে যে তোমার সাফারিং, আর লোগোস মানে হচ্ছে যে নলেজ। তাহলে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এগ্রিকালচারাল অর বায়োলজিক্যাল অর বোটানিক্যাল হচ্ছে সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কজেস, ইটিওলজি, ট্রান্সমিটিং ক্রপ লসেস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্লান্ট ডিজিজ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে তোমার হলো এটা একটা এগ্রিকালচারাল, বায়োলজিক্যাল অথবা বোটানিক্যাল হচ্ছে যে একটা সায়েন্স, একটা বিজ্ঞান, যেখানে কি করা হয় উদ্ভিদের হচ্ছে যে রোগের কারণ, তারপর ইটিওলজি মানে উৎপত্তিগত বিষয়, ট্রান্সমিটিং এক জায়গা থেকে আরেক জায়গায় এটার যে যাওয়ার যে একটি প্রক্রিয়া, আর এর কারণে যে ক্রপ লস হয় এইগুলি, আর এই ডিজিজ গুলো কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, কিভাবে ব্যবস্থাপনা করা হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে প্লান্ট প্যাথোলজিতে রোগের উৎপত্তি, রোগের হচ্ছে যে ট্রান্সমিশন, তারপর রোগের হচ্ছে যে ক্রপ লসের ধরন, তারপর এই রোগগুলো হচ্ছে কিভাবে ম্যানেজমেন্ট করা যাবে, এই প্রক্রিয়াগুলো হচ্ছে যে একটি বিজ্ঞান, সেটাই হচ্ছে প্লান্ট প্যাথোলজি। এখানে দেখো নিচে লেখা আছে অবজেক্টিভস অফ স্টাডিং প্লান্ট প্যাথোলজি। প্লান্ট প্যাথোলজি হচ্ছে পড়ার কি উদ্দেশ্য, আমরা কেন প্লান্ট প্যাথোলজি পড়বো সেটা এখানে দেখা হচ্ছে। দেখো এখানে দুইটা প্রধান কারণ আছে, একটা হচ্ছে ফুড সিকিউরিটি আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সিকিউরিটি। ফুড সিকিউরিটির মধ্যে দুইটা পয়েন্ট আছে, দেখো ফুড সিকিউরিটির মধ্যে দুইটা পয়েন্ট হচ্ছে যে তোমার টু রিডিউস ফুড লসেস। তো যখন উদ্ভিদের রোগ হবে, যখন তোমার হচ্ছে ফসলের রোগ হবে, তখন কি হবে, ফলন কম হবে, কাজেই কি হবে যে উৎপাদন কম হবে। তো যদি আমরা এটি প্লান্ট প্যাথোলজি পড়ার মাধ্যমে যদি এগুলোর ব্যবস্থাপনা করতে পারি, যদি রোগ নিরাময় করতে পারি, নির্মূল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে ফুড লসেসটা কমে নিয়ে আসা সম্ভব, রিডিউস করা সম্ভব। তারপর দেখো যে টু ইমপ্রুভ ফুড কোয়ালিটি, ফুড কোয়ালিটি ইমপ্রুভ করা, অর্থাৎ রোগাক্রান্ত একটি গাছ থেকে তুমি যে ফসল পাবে সেটির কোয়ালিটি অবশ্যই ভালো হবে না। যদি একটি সুস্থ গাছ থেকে যে যে ফসলটা তোমার আসবে সেটি অবশ্যই কি হবে যে ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে এটির দুইটি পারপাস, একটি হচ্ছে ফুড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আর একটি হচ্ছে তোমার একটি হচ্ছে ফুড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আর একটি হচ্ছে যে তোমার ফুড লসেস রিডিউস করা। আর একটি যে পারপাস আছে ব্রড পারপাস, সেই ব্রড পারপাস হচ্ছে এনভায়রনমেন্টাল সিকিউরিটি। এনভায়রনমেন্টাল সিকিউরিটিটা হচ্ছে কি যে সেফ গার্ডিং এনভায়রনমেন্ট অথবা সেফ সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তুমি হচ্ছে তোমার আশেপাশের যে পরিবেশ আছে এই পরিবেশটাকে কিভাবে তুমি সারাউন্ডিং পরিবেশটাকে তুমি কিভাবে ভালো রাখতে পারবে, এই এই হচ্ছে তিনটি পদ্ধতি। অর্থাৎ প্লান্ট প্যাথোলজির মাধ্যমে তুমি যদি হচ্ছে প্লান্ট প্যাথোলজি জানার মাধ্যমে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন পেস্টিসাইড তুমি হচ্ছে স্প্রে করার পদ্ধতিটা জানবে, এটির পারপাস জানবে, কিন্তু যদি তুমি এটি ব্যবহারের সঠিক নিয়ম নির্দেশনা না মানো, তাহলে কি হবে, এনভায়রনমেন্টের জন্য এটি একটি ভয়াবহ হার্ম হয়ে যাবে, ভয়াবহ ক্ষতির সৃষ্টি করবে। যে কারণে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল সিকিউরিটির জন্য প্লান্ট প্যাথোলজির মাধ্যমে আমরা জানবো কিভাবে পেস্টিসাইডের ইউজ এবং এগুলোর মাত্রা, ব্যবহার করার মাত্রা আমরা জানবো, ঠিক আছে। তো গেল এটা হচ্ছে প্লান্ট প্যাথোলজি নিয়ে। তারপর দেখো প্লান্ট ডিজিজ, পরের অংশে আছে তোমাদের প্লান্ট ডিজিজ। তোমার হচ্ছে মোস্ট কমন একটা প্রশ্ন, মানে এটা সব জায়গায় আসবে আর আজীবন তোমাদের মনে রাখতে হবে। দেখো ডিজিজ ইন প্লান্ট ইজ অ্যান ইনজুরিয়াস প্যাথোলজিক্যাল প্রসেস caused by the caused by the continuous irritation of primary causal agents or factors। এখানে বলা হচ্ছে কি প্লান্ট ডিজিজ হচ্ছে যে একটা ইনজুরিয়াস, একটা হচ্ছে যে তোমার ইনজুরিয়াস ফিজিওলজিক্যাল প্রসেস, মানে হচ্ছে যে তোমার শরীরবৃত্তীয় একটি, কি বলে যে শরীরবৃত্তীয় একটি ইনজুরিয়াস প্রসেস, একটি হচ্ছে যে যেটির হচ্ছে কারণ দেখো কজড বাই কন্টিনিউয়াস ইরিটেশন অফ কোনো ইরিটেশন অফ প্রাইমারি কজাল এজেন্ট, যে কজাল এজেন্ট দ্বারা যে হচ্ছে যে যেটি হচ্ছে রোগের উৎপত্তি করবে, সেই একটি এজেন্টের কন্টিনিউয়াস ইরিটেশন মানে বারবার উপদ্রব করবে এবং তোমার হচ্ছে যে তোমার একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে উদ্ভিদের ক্ষেত্রে। সেটি কিভাবে দেখা যায়, দেখো এটি কজাল এজেন্ট অথবা ফ্যাক্টর, এটা হতে পারে কজাল এজেন্ট হতে পারে কোনো জীবন্ত হচ্ছে অণুজীব হতে পারে, কোনো জীব হতে পারে, অথবা যে কোনো ফ্যাক্টর হতে পারে। ফ্যাক্টর বলতে বোঝানো হচ্ছে এখানে পরিবেশগত অবস্থা। তারপর দেখো যে থ্রো এক্সিবিটেড থ্রো হচ্ছে অ্যাবনর্মাল সেলুলার অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপোজড ইন ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল কন্ডিশন কল্ড সিমটমস।
এখানে দেখো আহ, এরা বলছে যে এটা কিভাবে এক্সিবিটেড হবে, এটি কিভাবে আমরা দেখতে পাবো যে এক্সিবিটেড থ্রো হচ্ছে যে তোমার হলো অ্যাবনর্মাল সেলুলার অ্যাক্টিভিটি, যখন সেলগুলো হচ্ছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি প্রদান করবে। আর হচ্ছে যে তোমার এটি এক্সপ্রেস করবে কিভাবে, মানে প্রকাশ পাবে কিভাবে, যে কিছু ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ কিছু কিছু হচ্ছে চরিত্রগত প্যাথোলজিক্যাল কন্ডিশনের মাধ্যমে এটি হচ্ছে প্রকাশ করবে। হ্যাঁ, প্রকাশ পাবে, মানুষ এই চরিত্রগত প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো দেখার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারবে। আর এটিকে বলা হবে হচ্ছে যে, এটিকে সাধারণত এই যে চরিত্রগত যে বৈশিষ্ট্য, হয়তো কোথাও ঘা হবে, হয়তো কোথাও লাল রং হবে, কিংবা কোথাও হচ্ছে যে স্পট দেখা যাবে, এই ধরনের যে একটি চরিত্রগত বৈশিষ্ট্য, এগুলিকে আসলে বলা হয় সিমটম। এই সিমটমের মাধ্যমেই হচ্ছে এগুলো প্রকাশ করা হয়। আর হচ্ছে এটি এক্সিবিট হয়, প্রকাশ পায় হচ্ছে কিসের দ্বারা, এটা হচ্ছে প্রকাশ পায় বা দেখা যায়, এক্সিবিট মানে দেখা যায় হচ্ছে কিসের দ্বারা, অ্যাবনর্মাল সেলুলার অ্যাক্টিভিটি, যখন তোমার হচ্ছে কোষীয় অ্যাক্টিভিটি গুলো অ্যাবনর্মাল হবে এটির মাধ্যমে। তো কাজে আমরা দুইটি জিনিস জানলাম, একটা হচ্ছে প্লান্ট প্যাথোলজি কি, প্লান্ট প্যাথোলজির হচ্ছে অবজেক্টিভস গুলো জানলাম, তারপর প্লান্ট ডিজিজ সম্পর্কে জানলাম। এখন আমরা দেখবো যে প্লান্ট ডিজিজ গুলো হচ্ছে কেন হয়, কজেস অফ প্লান্ট ডিজিজ। এখানে দেখো তিনটি প্রধান কারণ, 3 টাইপস অফ প্রধান কারণ আছে কজ অফ প্লান্ট ডিজিজ লেখা আছে দেখো। তার মধ্যে প্রধান যেগুলো আসলে মাইনর, যেগুলো হচ্ছে যে ম্যান্ডেটরি একদম, সেই দুইটি প্রধান কারণ এখানে লেখা আছে দেখো। প্রথম যে কারণটি লেখা আছে ওখানে দেখো, অ্যানিমেট, তারপর বায়োটিক, আর হচ্ছে যে ইনফেকশাস। এগুলি যে কোনো একটি দিয়ে তোমাদের প্রশ্নে আসতে পারে, বা এগুলো কথার অর্থই একই, অর্থাৎ জীবন্ত কোনো কিছু দ্বারা, যদি যার জীবন আছে এরকম কোনো কিছু দ্বারা যদি রোগের সৃষ্টি হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রধান কিছু তোমার হচ্ছে অণুজীব আছে, দেখো এখানে সেগুলোর নাম লেখা আছে। কিসের কারণে হতে পারে? ফানজাই মানে ছত্রাকের কারণে, ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে, নেমাটোডের দ্বারা হতে পারে। তারপর দেখো এলজি মানে বিভিন্ন শৈবালের কারণেও রোগ হতে পারে। তারপর দেওয়া আছে লাইকেন, লাইকেনের কারণেও হচ্ছে রোগ হতে পারে। তো লাইকেনটা কি? লাইকেন তোমরা যারা ইন্টারমিডিয়েটে ভালোভাবে পড়েছিলে লাইকেন সম্পর্কে, সেখানে লাইকেন মানে হচ্ছে তোমার শৈবাল এবং ছত্রাকের একটি মিউচুয়ালিজম, ঠিক আছে, মিউচুয়াল ভাবে একসঙ্গে সহাবস্থানের কারণে এই দুইজনে যে একটি একটি প্রসেস, একটি জৈবনিক প্রক্রিয়া সৃষ্টি করে, এটিকে বলা হয় লাইকেন। তারপরে দেখো ফেনোরোগেমিক প্যারাসাইট, ফেনোরোগেমিক প্যারাসাইট মানে হচ্ছে কিছু কিছু তোমার হলো পুষ্প উৎপাদনকারী প্যারাসাইট আছে, দেখবা ফুল ফুল ফল তৈরি করে। এরা কি করে হচ্ছে যে গাছের উপরে তোমার তোমার পরজীবী হিসেবে থাকে, ঠিক আছে, গাছের উপরে ওরা হচ্ছে গাছে থেকেই ইয়া করে, তোমার পুষ্টি গ্রহণ করে করে সেখানে গাছের পরজীবী হিসেবে থাকে। হ্যাঁ, যেমন স্বর্ণলতিকা, তোমরা অনেকে দেখেছো গাছের উপরে স্বর্ণলতিকা থাকে, হলুদ হলুদ স্বর্ণলতিকা, এগুলো কি করে? গাছের উপর দিয়ে বিস্তার করতেছে। তাহলে এরা খাবার পায় কই? মাটির সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই। তো এরা গাছ থেকে পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে। তো এরাই হচ্ছে ফেনোরোগেমিক প্যারাসাইট। এছাড়াও আরো অনেক আছে ফেনোরোগেমিক প্যারাসাইট, যারা গাছ থেকে সরাসরি খাদ্য উৎপাদন করে এবং ফুল উৎপাদন করে। আর ফুল উৎপাদন করলে তাদের পুষ্টির মান হচ্ছে সবচেয়ে বেশি শোষণ করবে। তো তারপর দেখো এখানে আছে হচ্ছে ফাইটোপ্লাজমা। ফাইটোপ্লাজমা হচ্ছে ভাইরাসের মতোই একটি ক্ষুদ্র অণুজীব। ভাই কিন্তু ভাইরাস থেকে কিছুটা হচ্ছে এদের পার্থক্য আছে, যেটা আমরা পরবর্তীতে ভাইরাস যখন অধ্যায় আসবে তখন জানতে পারবো, ওটা নিয়ে এখন আলোচনা না করি। তারপর দেখো যে ইনসেক্ট, বিভিন্ন পোকামাকড়ের দ্বারা হচ্ছে যে রোগ সৃষ্টি হতে পারে। আর হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া হচ্ছে একটা অণুজীব যেটি হচ্ছে যে তোমার উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। এখন দেখো প্রথম অংশটা গেল, যেগুলো জৈবনিক হচ্ছে যে তোমার ছিল, আমাদের অণুজীব ছিল, সেগুলো দিয়ে আক্রমণ হয়েছে। এখন পরবর্তীতে বলছে যে ওইগুলারই ঠিক বিপরীত, মানে দেখো অ্যানিমেটের বিপরীত হচ্ছে ইনঅ্যানিমেট, তারপর বায়োটিকের যেটা বিপরীত সেটা হচ্ছে অ্যাবায়োটিক, আর ওটা ছিল হচ্ছে ইনফেকশিয়াস এর, সেটার বিপরীত হচ্ছে নন ইনফেকশিয়াস। অর্থাৎ এগুলো যে কোনো একটি নামে তোমার এটা আসতে পারে, বা তুমি যে কোনো একটি লিখতে পারো, যে কোনোটি লেখা যায়। এখানে দেখো কি হতে পারে, কি কারণে, যেগুলোতে কোনো জৈবনিক বা অণুজীবের কোনো হাত নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু লো অর টু হাই টেম্পারেচার, যদি অধিক খুব বেশি হচ্ছে তাপমাত্রা অথবা খুব কম তাপমাত্রায় রোগের সংক্রমণ হতে পারে। ল্যাক অর এক্সেস অফ লাইট, যদি খুব বেশি আলো হয় অথবা খুব কম আলো হয় সেক্ষেত্রেও রোগের সৃষ্টি হতে পারে। তারপর দেখো ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের যদি ঘাটতি হয় তাহলে রোগ হবে। এয়ার পলিউশন, বায়ু দূষণের কারণে হবে। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি একটি একটি প্রধান কারণ, অনেক জায়গাতে দেখবা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে অ্যাবনর্মাল অবস্থার সৃষ্টি হবে, অপুষ্টিজনিত কারণে গাছ ভোগে। তো এটি এটি একটি অনেক বড় কারণ।
এটা মাথায় রাখবে যে হচ্ছে তোমার ইনএনিমেট যে কারণগুলো আছে তার মধ্যে একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এটির কারণে অনেক রোগ আমরা দেখি। তারপর দেখো মিনারেল টক্সিসিটি, মাটি থেকে যে মিনারেল গ্রহণ করা হয় এই মিনারেলের ভিতরে অনেক সময় বিষক্রিয়া সৃষ্টি হয়। তোমার এই বিষক্রিয়ার কারণে হচ্ছে গাছের রোগ সৃষ্টি হতে পারে। তারপর দেখো সোয়েল অ্যাসিডিটি আর অ্যালকালিনিটি। এখানে প্রত্যেকটি গাছের হচ্ছে কিছু নির্দিষ্ট তোমার হচ্ছে সহায় অবস্থা আছে যেখানে বলা হচ্ছে যে অ্যাসিডিটি আর অ্যালকালিনিটি। এটা হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম যে অ্যাসিডিটি মানে অম্লীয়তা, অ্যালকালিনিটি মানে হচ্ছে যে তোমার ক্ষারীয় অবস্থা। তো কাজেই এখানে যদি কিছু কিছু গাছ আছে যারা অ্যাসিডিটি সহ্য করতে পারে, কিছু কিছু গাছ আছে আবার তারা হচ্ছে ক্ষারীয় অবস্থা সহ্য করতে পারে। এই ক্ষেত্রে যদি তোমার ক্ষারীয় অবস্থা কিংবা তোমার হচ্ছে যে অ্যাসিডিটি, অ্যালকালিনিটি এটি যদি বৃদ্ধি পায় অথবা খুব বেশি কমে যায় সেক্ষেত্রেও রোগের সৃষ্টি হতে পারে। এখন দেখো যে টক্সিসিটি অফ পেস্টিসাইড, যে কথাটি আমি একটু আগে বলেছিলাম যে টক্সিসিটি অফ পেস্টিসাইড, তুমি একটি পেস্টিসাইড হচ্ছে যে প্রয়োগ করলে সেটির দ্বারা কিন্তু তোমার এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে। তুমি প্রয়োগ মাত্রা জানো না অথবা বেশি প্রয়োগ করেছো কিংবা এটির সাবধানতা অবলম্বন করোনি, সেক্ষেত্রে কি হবে যে তুমি একটি পেস্টিসাইড দিয়ে যে পেস্ট দমন করতে গিয়ে তোমার ফসলেরও ক্ষতি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু রোগের সৃষ্টি হয়ে যাবে। এবার দেখো যে ইমপ্রপার কালচারাল মেথড, যদি কালচারাল মেথডটা ইমপ্রপার হয়, মানে কালচারাল মেথডটা যদি তোমার সঠিকভাবে না করা হয়। কালচারাল মেথড মানে কি, তুমি যেভাবে হচ্ছে যে মেথড গুলোর দ্বারা তুমি হচ্ছে ফসল উৎপাদন করবে সেগুলিকে বলা হয় কালচারাল মেথড। কিন্তু তুমি কালচারাল মেথড গুলো সঠিকভাবে প্রয়োগ করছো না, তুমি না করার কারণে কি হচ্ছে যে তোমার হয়তো জমিতে গাছ আছে, তুমি এই অবস্থায় তুমি লাঙল চালিয়ে দিলে, তাহলে কি হবে, তোমার লাঙলের জমিতে তোমার গাছ থাকা অবস্থায় যদি তুমি লাঙল চালাও তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। কাজে কালচারাল মেথডটাও ইমপ্রপার হতে হবে, কারণ জমিতে তোমার গাছ থাকলে তখন কি করতে হবে, না নিড়ানি দিতে হবে সাবধানে, ঠিক আছে। তো এটা প্রপার হতে হবে, এটির কারণে তোমার রোগ হতে পারে। তারপর দেখো ফিউম গ্যাসেস অর স্মোক। ফিউম মানে হচ্ছে একটা ধূম, ঠিক আছে, বিভিন্ন কেমিক্যালের কারণে যদি তোমার একটি ধূমাকৃতির সৃষ্টি হয়, ধোঁয়ার মতো সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় ফিউম। ঠিক আছে, গ্যাসেস বিভিন্ন ধরনের গ্যাস, যেগুলো দূষিত গ্যাস আছে, যেমন সালফার ডাইঅক্সাইড আছে, তারপর নাইট্রিক অক্সাইড আছে, এগুলোর দ্বারা কিন্তু তোমার গাছের ক্ষতি হয়। এছাড়া আর একটা হচ্ছে স্মোক। স্মোক মানে তো আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে তোমার কোনো কিছু জ্বালানির মাধ্যমে যদি কোনো স্মোক, কোনো ধোঁয়া সৃষ্টি হয়, সেটি থেকেও কিন্তু গাছের একটা অ্যাবনর্মাল পরিবেশ সৃষ্টি হয়। তোমরা খেয়াল করে দেখবে যে রান্নাঘরে বা উঠানের আশেপাশে যে গাছগুলো থাকে এগুলো কিন্তু স্মোকের কারণে এগুলোতে কিন্তু একটা অ্যাবনর্মাল অবস্থার সৃষ্টি হয়, এগুলো সতেজ থাকে না, নিস্তেজ হয়ে যায়। এটির মাধ্যমে কিন্তু তোমরা এটি খুব সহজে সবার বাড়িতেই যদি একটু খেয়াল করো তোমরা বিষয়টা দেখতে পারবে। তারপর দেখো মেটাবলিক প্রোডাক্ট, তোমার হচ্ছে ইন ট্রানজিট, এন্ড হচ্ছে সবশেষে যেটি আছে এটি হচ্ছে আমার মাথার কারণে দেখা যাচ্ছে না, ওখানে লেখা আছে হচ্ছে যে স্টোরেজ। মানে মেটাবলিক যে প্রোডাক্ট, আমরা যে মেটাবলিক প্রোডাক্ট রাখি, মেটাবলিক প্রোডাক্ট কি এটা আমাদের জানতে হবে। উদ্ভিদের শরীরের মধ্যে হচ্ছে তোমার মেটালাইসিস হয়, অর্থাৎ যে শরীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন হয়, এর মাধ্যমে কিছু খাবার তৈরি হয়। এই খাবারগুলো পুরা উদ্ভিদের সম্পূর্ণ শরীরে হচ্ছে তোমার ব্যাপ্ত হয়ে যায়। যদি এটি সম্পূর্ণ শরীরে কোনোভাবে ব্যাপ্ত হইতে না পারে, যেখানে উৎপাদন হয়েছে ঠিক ওখানেই থাকে, তার মানে পুরা সম্পূর্ণ উদ্ভিদটা হচ্ছে যে খাবার পাবে না, ঠিক আছে, মেটাবলিক প্রোডাক্টটা সম্পূর্ণ উদ্ভিদ পাবে না, যে কারণে কি হবে, একটি ইমব্যালেন্স সৃষ্টি হবে, রোগের সৃষ্টি হবে। তো আমরা জানলাম যে রোগ হওয়ার কারণগুলো কি, এইগুলো সম্পর্কে আমরা কিছু জেনেছি। এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটি হচ্ছে রোগগুলো যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে রোগের কয়টি ভাগ আমরা পাবো। এখানে দেখো যে রোগের কিছু ভাগ, তিনটা ভাগ আছে, এছাড়া আরো ভাগ আছে, তোমাদের পিডিএফ এই কয়টা ছিল, আপাতত এইগুলো জানো, পরবর্তীতে আরো আমরা আলোচনা করবো এই বিষয়ে। এখানে দেখো যে অন দ্য বেসিস অফ মোড অফ হচ্ছে মোড অফ সোর্স, মানে কোথায় থেকে আসতেছে এই ডিজিজ গুলো। এই ডিজিজ গুলোর একটি হচ্ছে যে সিড বর্ন ডিজিজ, তারপর হচ্ছে সোয়েল বর্ন ডিজিজ, এয়ার বর্ন ডিজিজ, তারপর ওয়াটার বর্ন ডিজিজ। মানে যদি সিডের মাধ্যমে রোগ ছড়ায় তাহলে সেটি সিড বর্ন ডিজিজ, যদি হচ্ছে সোয়েলের মাধ্যমে, মাটির মাধ্যমে ছড়ায়, সোয়েল বর্ন ডিজিজ, এয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যদি রোগ সৃষ্টি হয় সেক্ষেত্রে এয়ার বর্ন ডিজিজ, আর হচ্ছে পানিবাহিত যদি রোগ হয় সেক্ষেত্রে এটিকে বলবো আমরা কি, এয়ার বর্ন ওয়াটার বর্ন ডিজিজ। এবার দেখো এবার তোমরা দেখো যে দ্য বেসিস অফ, এখানে হলো সিমটম বেসিসের কারণে এটি নির্ভর করে, কোনটি সিমটম
সিমটম বেসিসে এখানে আছে হচ্ছে লেজন। দেখো সিমটম বেসিসে এখানে আছে, দেখো ব্লাইট। ব্লাইট মানে পোড়া। যদি সিমটমটা হয় পোড়া অবস্থা সৃষ্টি করে তাহলে সেটিকে বলা হয় হচ্ছে ব্লাইট। তারপরে হচ্ছে লেজন। লেজন মানে হচ্ছে ঘায়ের মতো সৃষ্টি হয়ে যাওয়া, সেই জায়গাটা পচে যাওয়া, সেটিকে বলা হয় লেজন। তারপরে দেখো উইল্ট। উইল্ট হচ্ছে যে গাছ হঠাৎ করে শুকিয়ে নুয়ে পড়া, এটিকে বলা হয় উইল্ট। তারপর স্পট, বিভিন্ন রকমের কালো, সাদা, হলুদ বা গোলাকার লম্বাকৃতি যদি কোনো স্পট দাগ সৃষ্টি হয় সেটিকে আমরা বলি স্পট। মিলডিউ মানে পাউডারের মতো যদি সাদা সাদা আস্তর সৃষ্টি হয় তাকে মিলডিউ বলা হয়। তারপর মোজাইক। মোজাইক মানে হচ্ছে যে কোথাও দেখবা যে গাছের মোজাইকটা হচ্ছে কিরকম, কোথাও হলুদ কোথাও সবুজ, এরকমের একটি মিশ্রণ সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটিকে বলা হয় মোজাইক। তারপরে হচ্ছে রাস্ট। রাস্ট মানে হচ্ছে মরিচার মতো যদি আস্তরণ সৃষ্টি হয় তাকে আমরা বলি রাস্ট। তাহলে সিমটমের মাধ্যমেও আমরা কয়েকটি রোগ পাচ্ছি, 7টি রোগের নাম আমরা সিমটমের মাধ্যমে পেলাম। তারপরে মোড অফ হচ্ছে তোমার সোর্স, সোর্স অফ অ্যাকশন যেটি বলা হচ্ছে, সেটির মাধ্যমে আমরা 4 ধরনের রোগ পেলাম। আর একটি হচ্ছে যে রোগে অন দ্য বেসিস অফ অকারেন্স, কতটুকু ভয়াবহ আকারে এটি প্রকাশ করছে, কতটুকু হচ্ছে ভয়াবহ আকারে এই রোগটা বিস্তার করছে, আমরা সেটির উপরে দেখবো। এখানে দেখো এন্ডেমিক ডিজিজ মানে যে কোনো একটি স্থানীয় পর্যায়ে যদি একটি রোগের সৃষ্টি হয় এবং ওই স্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে তাকে বলা হয় এন্ডেমিক ডিজিজ। তারপরে দেখো এপিডেমিক ডিজিজ। এপিডেমিক ডিজিজ মানে হচ্ছে মহামারীর সৃষ্টি হওয়া, অর্থাৎ একটি রোগ হয়ে যদি একদম সম্পূর্ণ তোমার হচ্ছে যে সম্পূর্ণ এলাকা বলো একটি তোমার মনে করো যে সারা পৃথিবীতে ছড়িয়ে যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ফসলের ক্ষতি হয় কিংবা যে কোনো উদ্ভিদেরও যদি ক্ষতি হয়, মানুষ মারা যেতে পারে, বিভিন্ন প্রাণী মারা যেতে পারে। এই ধরনের রোগগুলো যদি প্রকট একদম প্রকট আকার সৃষ্টি করে তাকে বলা হয় এপিডেমিক। তারপরে হচ্ছে স্পোরাডিক। স্পোরাডিক একটি ডিজিজ, এটি বিক্ষিপ্ত একটি রোগ, মানে যে কোনো একটি রোগ হয়তো এক জায়গায় হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না, কোথায় হচ্ছে বা কোথায় হচ্ছে না এর কোনো সিরিয়াল মেইনটেনেন্স করছে না, সেই ক্ষেত্রে এটিকে বিক্ষিপ্ত বা স্পোরাডিক ডিজিজ আমরা বলি। তারপর একটা হচ্ছে প্যান্ডেমিক, যদি একটি রোগ সারা বিশ্বব্যাপী ছেয়ে যায় তাকে বলা হয় প্যান্ডেমিক। এখন আমরা প্যান্ডেমিক পজিশনের মধ্যেই আছি, তো প্যান্ডেমিক যে পজিশন, যেমন করোনা বিশ্বব্যাপী হচ্ছে তোমার করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে, এই জন্য এটিকে আমরা বলি প্যান্ডেমিক। ঠিক আছে, তো প্যান্ডেমিক হলো এটা এপিডেমিক পর্যায়ে যায়নি, মানে মহামারী আকার সৃষ্টি করেনি। হ্যাঁ, মহামারী আকার সৃষ্টি করলে কি হতো, মানুষ মরে এত পরিমাণ মানুষ মারা যেত যে এটাকে হয়তো দেখবা যে আহ, এলাকার পর এলাকা, দেশের পর দেশ ফাঁকা হয়ে যেত মানুষ মারা গিয়ে। তো আমরা সেই পর্যায়ে নেই, আমরা এখন একটি পর্যায়ে আছি, সেটি হচ্ছে প্যান্ডেমিক। তো যাই হোক, আজকে আমরা ডিজিজ এবং প্লান্ট প্যাথোলজি নিয়ে বেশ কিছু কথা বললাম, আরো কিছু বলার হয়তো যেত, কিন্তু যেহেতু সময় খুব সীমিত আমাদের হাতে। আচ্ছা, এখানে আছে দেখো হিস্টোরি। এই হিস্টোরিটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, বিভিন্ন ভাবে আসে। তোমরা দেখেছো হচ্ছে রবিজিয়াস সেরেমনি একটা ছিল, তারপরে বিভিন্ন কোথাও হয়তো অ্যান্থনি ভন লিউয়েনহোফ ছিল, হ্যাঁ, কোথাও বিভিন্ন বিজ্ঞানীর হচ্ছে বিভিন্ন রকম অবদান নিয়ে কিন্তু এই হিস্টোরি হচ্ছে সৃষ্টি হয়েছে। তো কাজেই তোমরা এই হিস্টোরিটা পড়তে হবে, এটি গল্পের মতো পড়বে, মনে রাখবে যে অংশটুকু লিখতে বলবে সেই অংশটুকু শুধু লিখবে, সম্পূর্ণ অংশ হয়তো লেখার জন্য আসবে না, কারণ এটি অনেক বড় অংশ। দেখো এখানে হিস্টোরিটা শুরু করেছে কোথায় থেকে, দেখো যে 373 থেকে হচ্ছে 286 বিসি, মানে বিফোর খ্রিস্ট, যখন হচ্ছে যে খ্রিস্ট জন্মেরও পূর্বে তোমার হচ্ছে যে সময়টি ছিল, সেই সময়ে তোমার একজন বিজ্ঞানী কি করেছিল যে সর্বপ্রথম তোমার প্লান্টের যে ডিজিজ, যে রোগ, সেই রোগ নিয়ে হচ্ছে সে কি করেছিল, তোমার হচ্ছে স্টাডি করেছিল। সে স্টাডি করার পরে যে রোগটি পেয়েছে সেটাতে সে একটি থিওরি তোমার হচ্ছে কি করেছিল, যে একটি থিওরি সে ধরে নিয়েছিল। সে বিলিভ করতো না জার্ম থিওরিতে, আমরা এখন বিলিভ করি হচ্ছে জার্ম থিওরিতে। মডার্ন যে প্যাথোলজি আছে এটি জার্ম থিওরিতে বিলিভ করে, মানে সংক্রমণের কারণে হয়ে থাকে। দেখো সংক্রমণ বলতে এখানে যেটি বলা হচ্ছে যে একটি আমি যে কোনো অণুজীবের কারণে হয়তো সংক্রমণ, একটি জার্ম একটি জায়গা থেকে আর একটি জায়গায় যাওয়ার যে প্রক্রিয়া, এটিকে জার্ম থিওরি বলা হচ্ছে। তো এটির হচ্ছে জনক এরিস্টটল, এখানে লেখা আছে, তোমরা পুরোটি পড়লে বুঝতে পারবে, আমি গল্পের মতো শুধু বলছি তোমাদের। যে দেখো এরিস্টটল যতদিন এরিস্টটলের আগে উনি করেছিলেন, ওনার ওনার পদ্ধতিটি ছিল, উনি দেখো এখানে লেখা আছে যে সে হচ্ছে জার্ম থিওরিতে বিলিভ করতো না, সে ডিডন্ট, দেখো এখানে লেখা আছে যে হি ডিডন্ট সাপোর্ট দ্য জার্ম থিওরি,
ঠিক আছে। তারপরে দেখো হি বিলিভড ইন স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি, মানে সে বিশ্বাস করতো যে আসলে রোগটা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কোনো রকম কোনো জার্মের কারণে হয় না। তার ধারণা ছিল রোগ হচ্ছে যে কিভাবে আসে, এটি প্রকৃতিগতভাবেই হোক কিংবা সৃষ্টিকর্তার দ্বারাই হোক, এটি স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয় এবং এটিকে কোনোভাবেই আমরা দমন করতে পারবো না। এটি হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। ঠিক আছে। আর এখন আমরা বলি যে জার্ম থিওরি, হয়তো সেটি ভাইরাসের কারণে হোক, ব্যাকটেরিয়ার কারণে হোক কিংবা নেমাটোডের কারণে হোক, যেটির কারণেই হোক না কেন, আমরা সেটিকে কি করতে পারবো, দমন করতে পারবো, সেটির কন্ট্রোল মেজার প্রয়োগ করে দমন করতে পারবো। তো আমরা বিশ্বাস করি জার্ম থিওরিতে, উনি বিশ্বাস করতেন হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিতে। ঠিক আছে। আর জার্ম থিওরির হচ্ছে যে আবিষ্কারক ছিল, উনি হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী এরিস্টটল। এখানে লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে। এখানে দেখো উনি বিশ্বাস করতে হচ্ছে যে তোমার হলো এরিস্টটলের উনি ছাত্র ছিল। যাই হোক, এখন দেখো এরপরে তোমার 117 টু হচ্ছে 27 বিসি, সেই সময়ে কি হয়েছে যে ভ্যান র নামে অন্য একজন বিজ্ঞানী ছিল, যিনি রোমানের, ঠিক আছে, রোমানের সায়েন্টিস্ট ছিল। তিনি একটি স্টেট করেছে, তাদের একটি হচ্ছে প্রচলিত ধারণা ছিল, হ্যাঁ, প্রচলিত ধারণা ছিল যে বিভিন্ন যে রোগগুলো আসে এগুলো হচ্ছে তোমার সৃষ্টিকর্তা কর্তৃক আসে, সৃষ্টিকর্তার ক্রোধের কারণে আসে। তারা যদি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে সৃষ্টিকর্তা রুষ্ট হবেন এবং তাদের রোগ সৃষ্টি করবেন। এই কারণে তারা একটা আহ, অনুষ্ঠান করত, যাতে করে কোনো রকম রোগ না হয়, মানুষের কোনো রকম রোগ না হয়। তো এই ধরনের বা পশু প্রাণীর কোনো রোগ না হয়, এই যে একটি সেলিব্রেশন করতো তারা, সেটির নাম দিয়েছিল হচ্ছে রবিগারিয়া, তোমার রেবিগারিয়া হলিডে সেরেমনি। এটি কিন্তু এখানে লেখা আছে, তোমাদের প্রশ্নেও আছে, তোমরা দেখো। এই বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। হ্যাঁ, তারপরে এখানে তো পরবর্তী অংশটা আছে হচ্ছে 1675 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে অ্যান্টনি ভন লিওন হোক হচ্ছে ব্যাকটেরিয়া, তোমার এখানে উনি কি করেছিল যে একটা সিম্পল মাইক্রোস্কোপ তৈরি করেছিল এবং এটার মাধ্যমে উনি হচ্ছে যে ব্যাকটেরিয়া দেখতে পেরেছিলেন। ব্যাকটেরিয়া দেখেছিলেন উনি 1683 সালে। 1675-এ উনি হচ্ছে মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, 1683 সালে উনি সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখেন। ঠিক আছে, এই জন্য ওনাকে মাইক্রোবায়োলজির হচ্ছে জনক বলা হয়। হ্যাঁ, তো এরকম আরো কিছু আছে, তোমরা এগুলো গল্পের মতো পড়বে, পড়লেই তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে। আচ্ছা, তো মোটামুটি আজকে আমার মনে হয় যে আর না দেখাই ভালো, পরবর্তী সময়ে তোমরা এগুলি নিয়ে আবার আলোচনা করা যাবে। তো এ পর্যন্ত যা। স্যার হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। স্যার ওই আমরা যে হিস্টোরি গুলা, এটা একটা প্রশ্ন, 6টা হিস্টোরিক্যাল ইভেন্টের নাম লিখতে বলছিল একটা প্রশ্নে। তো হ্যাঁ, আমরা কি এটা পুরোটাই লিখবো, মানে আপনি যেভাবে গল্পের মতো বললেন এভাবে নিজের মতো করেই লিখবো নাকি? নিজের মতো করে লিখতে পারো, এখানে তো লেখাও আছে গদবাঁধা। এখানে তো আমি তোমাদেরকে 3টি শুধু দেখালাম, এছাড়া আরো আছে। হ্যাঁ, হিস্টোরিক্যাল যেগুলো, যেমন বেঙ্গল ফ্যামিন একটি, তারপরে হচ্ছে লেড ব্লাইট, তোমার ওটা হচ্ছে আয়ারল্যান্ড, যেটি হচ্ছে যে তোমার বেঙ্গল ফ্যামিন একটা আছে, আয়ারল্যান্ড একটা আছে, তারপরে তোমার হচ্ছে যে 5-6 জন বিজ্ঞানী আরো আছে, যেনারা এটিতে অবদান রেখেছে। এরকম ভাবে 6টি তোমরা গল্পের মতো নিজেদের ভাষায় যদি লিখতে চাও লিখতে পারবে, কিন্তু মূল কথাটি থাকতে হবে। ঠিক আছে, মূল কথাটি হচ্ছে মেইন, এটা তুমি মুখস্থ করে তো মনে রাখতে পারবে না, গল্পের মতোই মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করে মনে রাখা যায় না, তার মধ্যে এটি একটি। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? জি স্যার, বুঝছি। হুম। তো এখানে আমরা শুধু 3টা ইভেন্ট নিয়ে আলোচনা করেছি। কেউ একজন বলেছো যে 6টি ইভেন্টের কথা বললা। তো এটি 6টি আছে, আরো আছে, বেশি আছে অবশ্য, আমি দেখেছি ওখানে। তো আমরা 3টা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে হয়তো আরো আলোচনা আসবে। দেখি আমি তোমাদের, এই যে দেখো এখানে আছে, আমার স্লাইড করাই আছে, একটু দেখি। দেখো এই যে এখানে এখানে আরো কিছু হচ্ছে যে আছে, দেখো যে এই যে এখানে দেওয়া আছে তোমার হলো নিধাম।
নিধামের একটি উনি হচ্ছে নিধাম, যার কথা বলা হচ্ছে উনি হচ্ছে যে নেমাটোলজির জনক। ঠিক আছে, নেমাটোড প্রথম আবিষ্কার করেছে এবং নেমাটোড নিয়ে উনি কাজ করেছে, তাহলে ওনার একটা অবদান আছে। তাহলে 6টার মধ্যে এটি একটি গেল, তাহলে আমরা 4টা শিখলাম। তারপরে এখানে দেখো যে হচ্ছে আহ, আরেকটি এই যে নিচে দেখো দাগানো আছে যে আয়ারল্যান্ড ট্রাজেডি, এটা 1800 হচ্ছে কত 46-45 সালে হয়েছিল। তো এখানে আয়ারল্যান্ড ট্রাজেডি মানে হচ্ছে আয়ারল্যান্ডের মানুষ হচ্ছে যে তোমার এদের প্রধান খাবার হচ্ছে আলু। ঠিক আছে, তো আলু হচ্ছে এদের প্রধান খাবার, কাজেই আমরা যেমন ভাত খাই ওরা খায় হচ্ছে আলু। তো ওদের ওখানে আলুর একটি প্রধান রোগ ছিল, যেটি এখনো আছে, মানে খুবই মারাত্মক রোগ। এটা হলো লেড ব্লাইট। তো লেড ব্লাইটের কারণে ওদের ওখানে প্রথম যখন লেড ব্লাইটের সংক্রমণ হয়, আলু একদম কেউ মানে চাষাবাদ করতে পারেনি, তখন খাদ্য সংকট দেখা দেয়, ফলে সেখানে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। এটি হচ্ছে আয়ারল্যান্ড ট্র্যাজেডি। আর বেঙ্গল ফ্যামিন হচ্ছে আমাদের বাংলাদেশে হয়েছিল 1942 থেকে শুরু করে 1943-এ। সেই সময় হচ্ছে তোমার ব্রাউন স্পট, ধানের ব্রাউন স্পট, যেটি বাইপোলারিস অরাইজির কারণে হয়, এটির দ্বারা হচ্ছে যে তোমার আমাদের দেশে কি হয়েছিল যে তোমার ব্রাউন স্পট হওয়ার কারণে ধানের উৎপাদন হয়নি, তো তার মানে খাদ্যশস্য পাওয়া যায়নি। তো তোমরা দেখবে বিভিন্ন ম্যাগাজিনে দেখা যায় আমাদের দেশের যে দুর্ভিক্ষের ছবি জয়নুল আবেদিন হচ্ছে আর্ট করেছিলেন, তোমরা হয়তো দেখেছো। তো যে মানুষ শুকে পড়ে আছে, তো মানুষ প্রায় মৃতপ্রায়, তখন ওই অবস্থায় হচ্ছে শকুন জীবন্ত মানুষই আধমরা মানুষকেই খুবলে খুবলে খাচ্ছে। তো এগুলো ছিল ওই সময়ের কথা। তো এটার পিছনে কারণ ছিল হচ্ছে বেঙ্গল ফেমিন, মানে তোমার ওই সময় ব্রাউন স্পট ডিজিজের কারণে কোনোভাবে ধান উৎপন্ন হয়নি, ফলে তোমার হচ্ছে যে খাদ্য সংকটের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। তো এই যে প্রক্রিয়া, এটি হচ্ছে একটা আরেকটি ট্রাজেডি, এগুলো হিস্ট্রির একটি অংশ, এবং বিভিন্ন বিজ্ঞানের যে অবদান এগুলি হচ্ছে আরেকটি অংশ। এইভাবে তোমরা যে কোনো 6টি লিখবে, এখানে 6টির বেশি তোমাদের ইভেন্ট দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এই যে দেখো এখানে এখানে হচ্ছে যে আরেকটি প্রশ্ন ছিল তোমাদের যে বাংলাদেশের কয়েকজন প্যাথোলজিস্টের নাম বলো, এরকম একটা প্রশ্ন ছিল, তোমরা দেখেছো। তো এখানে কয়েকজন প্যাথোলজিস্টের নাম বলেছে, দেখো যে প্রথমজন হচ্ছে মোহাম্মদ ইসহাক। ইনি সর্বপ্রথম প্যাথোলজিস্ট হিসেবে স্বীকৃত ছিল 1950 থেকে 63 সাল পর্যন্ত। এনার হচ্ছে রোগতত্ত্ব নিয়ে কাজ অব্যাহত ছিল। তারপরের জন, বাকি যে 4জনের কথা বলা হয়েছে, সব এই 4জনই হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির। যে একজন হচ্ছে দেখো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন আশরাফুজ্জামান। তারপরের জন আছে হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম আলী ফকির। তারপরের জন হচ্ছে প্রফেসর ডক্টর আব্দুল ওয়াদুদ মিয়া। এবং সব শেষে যিনি আছে প্রফেসর ডক্টর বাহাদুর মিয়া। সৌভাগ্যক্রমে আমার একবার এনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল, আমি যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করার এবং কথা বলার সুযোগ হয়। উনি আইপিএম নিয়ে কাজ করছেন, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এবং উনি চাচ্ছেন যে কিভাবে আমরা তোমার হচ্ছে ফুড সিকিউরিটি, অর্থাৎ তোমার সিকিউর ফুড বায়োসেফটি নিয়ে কাজ করছেন উনি, যে বিষাক্ত বিষহীন খাবার কিভাবে তৈরি করা যায় এগুলো নিয়ে কাজ করছেন। তো মোটামুটি আজকে আমরা যে আলোচনা করেছি এতে আমরা প্রায় তো তাও দেখবে যে তোমার 6-7টার মতো প্রশ্ন তোমাদের সলভ হয়েছে। আরো কিছু ছিল, সময়ের স্বল্পতার কারণে করা যাচ্ছে না। আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো এই 4 মিনিটে। তোমরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। তো মোটামুটি আজকের যে পড়া হলো এগুলো নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই তোমাদের? সবটাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। স্যার বুঝেছি। এগুলো তো হিস্টোরিক্যাল, তো একটু পড়লে হয়তো আরো ভালো ক্লিয়ার হতে পারবো। হুম হুম, এগুলো তোমাদের পিডিএফ এ আছে, তোমরা দেখো। আর যেটি তোমরা অনেকে কালকে বলেছিলে যে আমরা আসলে আহ, কথা ছিল তোমাদের এরকম যে আমরা তো কিছুই জানি না, আমরা না জেনে যখন এগুলো দেখতে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি না যে কোনটির উত্তর কোনটি হয়, বা সঠিক উত্তর পাচ্ছি না। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলবো যে এখানে তোমরা সঠিকভাবে দেখোনি, কারণ দেখো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু
উত্তরের আগে উপরে কিন্তু লেখা ছিল, হেডলাইন কিন্তু দেখেই বোঝা যায় যে এটি আসলে কোন প্রশ্নের উত্তর হতে পারে। মানে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে তোমরা বিষয়টা দেখোনি। এখন আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আছে তোমার খুব সম্ভবত পিডিএফ এর 140 থেকে 150 কিংবা তোমরা 135 থেকে শুরু করে 150-55 পেজ যেগুলো আছে এগুলো দেখলেই তুমি এই সবগুলো উত্তর ওখানে পাবে। এগুলো পিডিএফ এ ওই জায়গায় ছিল, আমি দেখেছি ওই সময়। তো এগুলো দেখো, এখন তোমরা আবার নতুন করে যেগুলো আজকে কথা হলো এগুলো নিয়ে নোট করবে আশা করি। আর যারা করে ফেলেছো অলরেডি তাদের তো এগুলো হয়তো নোট করা থাকলে সেখান থেকে তোমরা আলাদা করে সংরক্ষণ করে রাখতে পারো। আর মোটামুটি এটি রেকর্ড আছে, আমি রেকর্ড ছেড়ে দিবনি। তোমরা তো আজকে উপস্থিতি খুবই কম, একেবারেই নাই স্যার বলে। আপনি ক্লাসের শুরুতে যে আমাদের বললেন কিছু কিছু প্রশ্নের উত্তর দেখেছেন আপনি যে ভুল হয়েছে, তো স্যার সেগুলো একটু যদি কারেকশন করে হ্যাঁ, দিতেন, যেমন তোমার কথাই বা বলি। কিছু কিছু প্রশ্ন আমরা পাইনি। আচ্ছা, হ্যাঁ, তোমার কথাই বলি যে তুমি যেটি লিখেছো প্রথম প্রশ্ন তুমি তো খুঁজে পাওনি ইমপারফেক্টি বা পারফেক্টি। দ্বিতীয় যে প্রশ্নটি তুমি দেখেছিলে যে ডিউটেরোমাইকোটিনার ক্লাসিফিকেশন, তুমি যেটা দিয়েছো এটি ভুল উত্তর ছিল। কারণ ক্লাসিফিকেশন বলতে বোঝানো হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, সিস্টেমেটিক পজিশন। ঠিক আছে, তুমি হলো শুধু ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখেছো। তো এগুলো কিন্তু তোমার পিডিএফ এ আছে, তুমি বুঝতে পারোনি, দেখবা ওখানেই লেখা আছে ফ্রম অর্ডার। স্যার আমি দেখেছিলাম, আমি মানে ওই ওই পেজটা আমি ভালোভাবে দেখেছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, এই কারণে সেটাই আমি বলছি। লিখতে পারিনি। হ্যাঁ, সেটাই বলছি যে বুঝতে পারোনি। যেমন ওখানে দেখবা লেখা আছে ফ্রম অর্ডার, তোমার হচ্ছে এইভাবে কয়েকটা অর্ডার থেকে তোমার এগুলির সিস্টেমেটিক পজিশন লেখা আছে এবং প্রতিটার জেনাস পর্যন্ত লেখা আছে, স্পিসিস লেখা নেই। ঠিক আছে, এরকম ভাবে স্যার ওটি। ওখানে জেনাস জেনাস 1 2 3 এগুলা সহ কি লিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সিস্টেমেটিক পজিশন মানে অনেক বড় একটা ব্যাপার। মানে ডিউটেরোমাইকোটিনা একটা হচ্ছে পর্ব, একটা জগৎ। এর ভিতরে অনেকগুলা হচ্ছে তোমার ফ্যামিলি আছে, অর্ডার আছে, সবগুলার ফ্যামিলি অর্ডার একদম জেনাস পর্যন্ত আসতে হবে, তার মানে অনেক বড় প্রশ্ন এবং এটা মুখস্থ করতে হবে। স্যার স্যার আমি হচ্ছে মানে আমার 13 নম্বর প্রশ্ন 14 নম্বর প্রশ্নটা ওখানে মানে অর্ডার 1 নম্বর অর্ডার দেওয়ার পরে ওখানে জেনাস 3টা ছিল, আমি একটা জেনাস লিখছি, মানে 3টা জেনাসই লিখতে হবে? তিনটা জেনাসি লিখতে হবে না, তুমি লিখতে যদি চাও তিনটা লিখলে অবশ্যই ভালো। যদি একেবারেই না পারো সেক্ষেত্রে একটা দুটা লিখলেও চলবে, তবে তিনটা জেনাস লেখার অবশ্যই উদ্দেশ্য আছে, এটা বুঝতে হবে যে তোমার তিনটা জেনাস যখনই লেখা হয় তখন হচ্ছে যে প্রত্যেকটা জেনাসের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যেটি অন্যটাতে হয়তো পাওয়া যায় না। এই হচ্ছে উম, ব্যাপার। তো যাই হোক, আপাতত আমাদের আজকের ক্লাস তো এখানে শেষ। হুম। তো আর কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন যেগুলো ছিল এগুলো নিয়ে স্যার মানে একটা কনফিউশন ছিল, বলো। সেটা হচ্ছে যে যারা যারা গ্রুপে অ্যান্সার দিচ্ছে হুম। তারা আদৌ আমাদের ওই শিট থেকে অ্যান্সার দিচ্ছে কিনা এটা আসলে মানে কিভাবে বুঝবো, মানে ওইটা যে কারেক্ট অ্যান্সার সেইটা মানে কত পার্সেন্ট, আচ্ছা, মানে এই লাইবিলিটি কিভাবে বুঝবো? হ্যাঁ, এক্ষেত্রে তোমার যে কথা, মানে